প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সামনে আমাদের যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে কিংবা 43তম বিসিএস আছে কিংবা যে কোনো চাকরির পরীক্ষা আছে, আমাদের এইচএসসি কিংবা এসএসসি সবার জন্যই যেই টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেটাকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই সেটা হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়। তো তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল প্রকৃতি এবং প্রত্যয় নিয়ে একটা ক্লাস নেওয়ার জন্য। সর্বশেষ প্রকৃতি এবং প্রত্যয়ের ক্লাসটি নিয়ে ভাইয়া হাজির হয়েছে। আশা করছি এই ক্লাসটির মাধ্যমে, যদিও ক্লাসটি আমি 20 থেকে 25 মিনিট নেব, এই ক্লাসটির মাধ্যমে আশা করছি ইনশাআল্লাহ তোমাদের প্রকৃতি প্রত্যয় যা তোমরা সারা জীবনে শিখতে পারোনি, আজকের ক্লাসটির মাধ্যমে তোমরা প্রকৃতি প্রত্যয় একেবারে পুরোপুরি কমপ্লিট করতে পারবা। তাহলে কথা আর বাড়াচ্ছি না, সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। তার আগে তোমাদের প্রতি ভাইয়ার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে তোমরা সবার মাঝে ছড়িয়ে দাও। কারণ এই যে প্রকৃতি প্রত্যয় সহ বিভিন্ন টপিকের উপরে ক্লাস নিচ্ছে, শুধু তোমরাই উপকৃত হচ্ছ, অনেকেই আছে জানে না, সবার কাছে শেয়ার করে দাও যেন তারাও এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। ওকে, তাহলে আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি সরাসরি ক্লাসে। বলা হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়, এটা কোন তথ্যের আলোচ্য বিষয়? মনে রাখবা, প্রকৃতি এবং প্রত্যয় এটা হচ্ছে আমাদের শব্দ বা রূপ তথ্যের আলোচ্য বিষয়। আমি আবারও বলছি, প্রকৃতি বা প্রত্যয় হচ্ছে শব্দ বা রূপ তথ্যের আলোচ্য বিষয়। এখন প্রকৃতি কাকে বলে আর প্রত্যয় কাকে বলে সেটা আমরা পরে যাই, তার আগে দুটো উদাহরণের দিকে তাকাও। এই যে চলা, ওকে, এই চলা শব্দটাকে যদি আমরা ভাঙি কিংবা বিশ্লেষণ করি তাহলে আমরা পাই চল যোগ আ। মনে রাখবা, চলা, চল যোগ আ। আচ্ছা, এখন ঢাকাইয়া এই শব্দটাকে আমরা বিশ্লেষণ করি বা ভাঙি তাহলে কি পাই দেখো। ঢাকাইয়া শব্দটাকে ভাঙলে আমরা পাই ঢাকা যোগ ইয়া। আমি যদি তোমাদেরকে বলি মোগলাই, আমরা সবাই মোগলাই পরোটা খাই, তো এই মোগলাই শব্দটাকে যদি বলি বিশ্লেষণ করো বা ভাঙো তাহলে আমরা কি পাবো? আমরা পাবো মোগল যোগ আই। খেয়াল করো, মোগল যোগ আই। আচ্ছা, এখন যদি আমি তোমাদেরকে বলি করা, ক রয়কার রা, করা, করাকে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি তাহলে কি পাবো? কর যোগ আ। তাহলে দুটো জিনিস সবাই লক্ষ্য করো, বলা হচ্ছে যে এই যে চলা, এই শব্দটার মূল শব্দ কি বা মূল অংশ কি? চলার মূল অংশ হচ্ছে চল। ওকে, ঠিক আছে। ঢাকাইয়া এটার মূল শব্দ কি? ঢাকা। আচ্ছা, তো আমাদেরকে বলা হচ্ছে বেসিক্যালি ক্রিয়া কিংবা শব্দের মূল অংশকে বলা হয় প্রকৃতি। তাহলে লক্ষ্য করো, বলা হচ্ছে ক্রিয়ামূল। চল এটা হচ্ছে একটা ক্রিয়ামূল, তাহলে এই ক্রিয়ামূলকে মানে ক্রিয়ার মূল অংশকে বলা হয় ক্রিয়ামূল। তাহলে ক্রিয়ার মূল অংশকে বলা হয় প্রকৃতি, এবং ক্রিয়া নয় বিশেষ্য বা বিশেষণ এইরকম শব্দের মূল অংশকে বলা হয় প্রকৃতি। তাহলে ঢাকাইয়া এটার মূল শব্দ হচ্ছে ঢাকা, ঢাকা এটা হচ্ছে একটা প্রকৃতি। আবার চলা এটার মূল শব্দ হচ্ছে চল, চলটা হচ্ছে প্রকৃতি। আমরা আপাতত জানি প্রকৃতি কাকে বলে, তারপর প্রকৃতির প্রকারগুলো পড়ব। তাহলে লক্ষ্য করো, আমি যদি এখন তোমাদেরকে বলি যে ঢাকাইয়া না বলে এখন যদি আমি বলি মোগলাই, মোগলাই শব্দের মূল শব্দ কোনটা? মোগল, এই মোগলই প্রকৃতি। আমি যদি এখন তোমাদেরকে বলি যে করা, এই করা শব্দটার মূল শব্দ কি? কর, এই করটাই হচ্ছে প্রকৃতি। যদি বলি মরা, মরা শব্দের মূল শব্দ কি? মর, এই মরটাই হচ্ছে আমাদের প্রকৃতি। আচ্ছা, আমরা প্রকৃতি বুঝে ফেললাম। প্রকৃতি মানে হচ্ছে ক্রিয়ার মূল অংশ কিংবা শব্দের মূল অংশ। চলা, বলা, বলা হচ্ছে মরা, করা, এগুলোর মূল শব্দ ক্রিয়া হয়, ক্রিয়ার মূল অংশকে প্রকৃতি বলে। আবার শব্দ মানে হচ্ছে ক্রিয়া না, বিশেষ্য বা বিশেষণ, এগুলোর মূল অংশকে বলা হয় প্রকৃতি। ঢাকা, মোগল বলা হচ্ছে পাগলামি, পাগল যোগ আমি, এই পাগলটা হচ্ছে প্রকৃতি। আচ্ছা, এখন লক্ষ্য করি প্রকৃতির সাথে দেখবা মাঝে মধ্যে একটা বর্ণ কিংবা দুইটা বর্ণ যুক্ত হয়। এই যে এখানে যুক্ত হয়েছে একটা বর্ণ, এখানে দুইটা বর্ণ। তাহলে বলা হচ্ছে প্রকৃতির সাথে যে বর্ণ কিংবা বর্ণ সমষ্টি যুক্ত হয় সেটাকে বলা হয় প্রত্যয়। তার মানে চল এটা হচ্ছে একটা প্রকৃতি, এটার সাথে যুক্ত হয়েছে আ, এটা হচ্ছে প্রত্যয়। তারপরে ঢাকা এটা হচ্ছে প্রকৃতি, এটার সাথে যুক্ত হয়েছে ইয়া, এটা হচ্ছে প্রত্যয়।
তো পরীক্ষাতে এজন্য প্রশ্ন আসে উপসর্গ এবং প্রত্যয়ের মধ্যে পার্থক্য কোথায়। কিছুদিন আগে একটা চাকরির পরীক্ষাতে আসছে। তো উত্তরটা ছিল এইরকম, বলা হচ্ছে উপসর্গ বসে একটা শব্দের প্রথমে আর প্রত্যয় বসে একটা শব্দের শেষে, তাই না? প্রত্যয় বেসিক্যালি শব্দের শেষে বসে, উপসর্গ বসে প্রথমে। তাহলে আমরা বুঝে ফেললাম যে একটা শব্দের কিংবা ক্রিয়ার মূল অংশকে বলে প্রকৃতি, আর প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয়, যে প্রকৃতির সাথে যে ধ্বনি বা যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়। দ্যাটস ওকে। এখন মনে রাখবা, বলা হচ্ছে আমরা জানি ক্রিয়ার মূল অংশ এবং শব্দের মূল অংশকে প্রকৃতি বলে। এখন ওই প্রকৃতিটা অর্থাৎ ওই ক্রিয়ার মূল অংশটা যদি হয় ক্রিয়া, তাহলে সেটাকে বলে ক্রিয়া প্রকৃতি। মূল অংশটা যদি হয় ক্রিয়া তাহলে তাকে বলে ক্রিয়া প্রকৃতি, আর মূল অংশটা যদি ক্রিয়া না হয় তাহলে তাকে বলে নাম প্রকৃতি। একেবারে ইজি। আমি আবারও বলছি, যদি মূল অংশটা বেসিক্যালি ক্রিয়ার মূল, তো বলা হচ্ছে ক্রিয়ার মূল অংশকে বলা হয় ক্রিয়া প্রকৃতি, আর ক্রিয়া না, দ্যাট মিন্স শব্দের মূল অংশ, সেটাকে বলা হয় নাম প্রকৃতি। তাহলে লক্ষ্য করি, চলা এটার মূল শব্দ চল, এটা একটা বলা হচ্ছে ক্রিয়ার মূল অংশ, এজন্য এটাকে বলে ক্রিয়া প্রকৃতি। ঢাকাইয়া এটার মূল শব্দ হচ্ছে ঢাকা, এটা ক্রিয়া না, এটাকে বলে নাম প্রকৃতি। কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে আমি যদি বলি বলা, বলার মূল শব্দ হচ্ছে বল, ক্রিয়া প্রকৃতি, আর এটার সাথে যুক্ত হয়েছে আ। আমি যদি বলি বাদরামি, বাদর যোগ আমি, দ্যাট মিন্স বাদর এটা ক্রিয়া না, এটা হচ্ছে নাম প্রকৃতি। কনসেপ্টটা ক্লিয়ার? ক্রিয়ার মূল অংশকে বলা হয় ক্রিয়া প্রকৃতি, আর শব্দের মূল অংশকে বলা হয় নাম প্রকৃতি। এই ক্রিয়া প্রকৃতির সাথে যে বর্ণ যুক্ত হয় সেই বর্ণকে বলা হয় কৃৎপ্রত্যয়। তাহলে আটা হচ্ছে কৃৎপ্রত্যয়। কেন কৃৎপ্রত্যয় হয়েছে? কারণ সে ক্রিয়া প্রকৃতির পরে যুক্ত হয়েছে। আবার এই আটা যদি ধরো এই ঢাকার পরে যুক্ত হইতো, তাহলে এই আটা হয়ে যেত তদ্ধিত প্রত্যয়। কেন? কারণ আটা যুক্ত হয়েছে নাম প্রকৃতির শেষে। তো বলা হচ্ছে ক্রিয়া প্রকৃতির সাথে যে বর্ণ যুক্ত হয় তাকে বলে কৃৎপ্রত্যয়, আর নাম প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। এখন এই কৃৎপ্রত্যয় এবং ক্রিয়া প্রকৃতি মিলে যে পদটা হয় সেই পদকে বলা হয় কৃদন্ত পদ। তার মানে চল ক্রিয়া প্রকৃতি, আ হচ্ছে কৃৎপ্রত্যয়, ক্রিয়া প্রকৃতি এবং কৃৎপ্রত্যয় মিলে যে পদটা হয়েছে তাকে বলা হয় কৃদন্ত পদ। তো পরীক্ষাতে বেসিক্যালি প্রশ্ন আসে এইভাবে, কৃৎপ্রত্যয় সাধিত পদকে কি বলা হয়? আমরা ইজিলি আনসার করব, কৃৎপ্রত্যয় সাধিত পদকে বলে কৃদন্ত পদ। কারণ মিল আছে, এই যে কৃৎ কৃদন্ত পদ। অপরদিকে লক্ষ্য করো, নাম প্রকৃতি এবং তদ্ধিত প্রত্যয় মিলে যেই পদটা হয় তাকে বলে তদ্ধিতান্ত পদ। পরীক্ষাতে প্রশ্ন আসে এইভাবে, তদ্ধিত প্রত্যয় সাধিত পদটাকে কি বলা হয়? খুব ইজি, এই যে তদ্ধিত প্রত্যয় সাধিত পদটাকে বলা হয় তদ্ধিতান্ত পদ। তাহলে কনসেপ্টটা আমাদের মোটামুটি পুরোপুরি ক্লিয়ার, যে ক্রিয়ার মূল অংশকে বলা হয় ক্রিয়ামূল, ক্রিয়ামূল বা প্রকৃতি, যেটাকে আমরা ক্রিয়া প্রকৃতি বলি। ক্রিয়ামূলকে বলে ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতির সাথে যে বর্ণ যুক্ত হয় তাকে বলে কৃৎপ্রত্যয়। বলা হচ্ছে ক্রিয়া প্রকৃতি এবং কৃৎপ্রত্যয় সাধিত পদকে বলে কৃদন্ত পদ। অপরদিকে বলা হচ্ছে শব্দের মূল অংশ, দ্যাট মিন্স ক্রিয়া নয়, শব্দের মূল অংশকে বলা হয় নাম প্রকৃতি, নাম প্রকৃতির সাথে যে বর্ণ যুক্ত হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় এবং নাম প্রকৃতি মিলে যে পদ হয় তাকে বলে তদ্ধিতান্ত পদ। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। এখন লক্ষ্য করো, বলা হচ্ছে প্রকৃতি দুই প্রকার, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি আর একটা হচ্ছে নাম প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার, ক্রিয়া প্রকৃতি এই যে আমাদের উপরে আছে, তাই না? প্রকৃতি দুই প্রকার, একটা ক্রিয়া প্রকৃতি আর একটা নাম প্রকৃতি। তাহলে প্রত্যয়ও কিন্তু দুই প্রকার, তাই না? একটা কৃৎপ্রত্যয় আর একটা তদ্ধিত প্রত্যয়, এই যে আমরা নিচে লিখে ফেলেছি অলরেডি। প্রত্যয় দুই প্রকার, একটা কৃৎপ্রত্যয় আর একটা তদ্ধিত প্রত্যয়, এই যে এখানে দেওয়া আছে, আমরা অলরেডি পড়ে ফেলেছি। প্রকৃতি দুই প্রকার, ক্রিয়া প্রকৃতি, ক্রিয়ার মূল অংশকে বলে ক্রিয়া প্রকৃতি, শব্দের মূল অংশকে বলে নাম প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃৎপ্রত্যয়, নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। তার মানে প্রকৃতিও দুই প্রকার, প্রত্যয় দুই প্রকার। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। এখন আমরা আলোচনা করব কৃৎপ্রত্যয় নিয়ে। মনে রাখতে হবে যে প্রকৃতি এবং প্রত্যয় বলতে আমরা বুঝি প্রত্যয়। তো আমরা কিছু নিয়ম পড়ব। নিয়ম মানে কিসের নিয়ম? নট প্রকৃতি, প্রকৃতির নিয়ম কখনো পড়া যায় না, প্রত্যয়ের নিয়ম পড়া যায়, আমরা প্রত্যয়ের নিয়ম পড়ব। তো এক নাম্বার বলা হচ্ছে কৃৎপ্রত্যয় সম্পর্কে আমরা আলোচনা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদেরকে বলা হচ্ছে কৃৎপ্রত্যয় কাকে বলে।
বলা হচ্ছে একটু আগে আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি কৃৎপ্রত্যয় কাকে বলে। তো বলা হচ্ছে ক্রিয়ার মূল অংশ কিংবা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। তাহলে আবার লক্ষ্য করি আমরা, বলা হচ্ছে ক্রিয়ার মূল অংশ, ওই যে মনে আছে যেমন চল বল এগুলো ক্রিয়ার মূল অংশ কিংবা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। এই যে ক্রিয়া প্রকৃতি, তাই না? ক্রিয়ার মূল অংশ কিংবা ধাতুকে বলে ক্রিয়া প্রকৃতি। বলা হচ্ছে আর ক্রিয়া প্রকৃতির সাথে যে ধ্বনি কিংবা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকে বলে কৃৎপ্রত্যয়, তাই না? আচ্ছা, তাহলে লক্ষ্য করি আমরা, বলা হচ্ছে যে পড, পডটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, পড়ার সাথে যুক্ত হয়েছে উয়া, এটা হচ্ছে কৃৎপ্রত্যয়। এখন আমাদেরকে বলছে কৃৎপ্রত্যয় সাধিত হয়ে যে পদটা হয় তাকে বলে কৃদন্ত পদ। দ্যাট মিন্স পড এটা ক্রিয়া প্রকৃতি, উয়া হচ্ছে কৃৎপ্রত্যয়, এই কৃৎপ্রত্যয় সাধিত হয়ে যে পদটা হয়েছে তাকে বলা হচ্ছে কৃদন্ত পদ। লক্ষ্য করি আমরা, বলা হচ্ছে নাচ, এটা হচ্ছে আমাদের ক্রিয়া প্রকৃতি নাচ, এই নাচের সাথে যুক্ত হয়েছে উনে, উনেটা হচ্ছে কি কৃৎপ্রত্যয়, আর কৃৎপ্রত্যয় সাধিত পদটাকে বলা হয় কৃদন্ত পদ। তোমরা মনে রাখবা ক্রিয়া প্রকৃতির প্রথমে সবসময় এই প্রকৃতি চিহ্ন কিংবা ধাতু চিহ্ন দিতে হয়। তারপরে বলা হচ্ছে আমাদেরকে গমন, গমনের মূল শব্দ হচ্ছে আমাদের গম, তো গমটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, এই ক্রিয়া প্রকৃতির সাথে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় বা বর্ণ যুক্ত হয় তাকে বলা হয় কৃৎপ্রত্যয়। দ্যাট মিন্স অন হচ্ছে কৃৎপ্রত্যয়, আর এই কৃৎপ্রত্যয় সাধিত যে পদ সেটা হচ্ছে গমন, গমনের নাম হচ্ছে কৃদন্ত পদ। তাহলে আমরা বুঝে ফেলেছি ক্রিয়া প্রকৃতি কাকে বলে, কৃৎপ্রত্যয় কাকে বলে, কৃদন্ত পদ কাকে বলে। তাহলে বলা হচ্ছে যে আমাদেরকে এখানে একটা কথা আছে, কৃদন্ত পদ অবশ্যই বিশেষ্য বা বিশেষণ হয়, পড়ুয়া, নাচুনে, গমন এগুলো বিশেষ্য বা বিশেষণ হয়। তাহলে ওকে লক্ষ্য করি আমরা, বলা হচ্ছে কৃৎ প্রত্যয় যোগ করলে কৃৎ প্রকৃতির আদিস্বর পরিবর্তিত হয়, এই পরিবর্তনকে গুণবৃদ্ধি বলে। তোমরা জাস্ট মনে রাখবা যে প্রকৃতি এবং প্রত্যয়ে আমাদের পরিবর্তন হয় টোটাল 7 রকমের। একটা হচ্ছে যদি 3টা পরিবর্তন হয় তাহলে সেই 3টা পরিবর্তনকে বলা হয় গুণ, মানে টোটাল 7 ধরনের পরিবর্তন হয়, এর মধ্যে 3টা পরিবর্তনকে বলা হয় গুণ আর 4টা পরিবর্তনকে বলে বৃদ্ধি। কিভাবে লক্ষ্য করো তোমরা সেগুলো, বলা হচ্ছে 3টে পরিবর্তনকে গুণ বলে, 4টা পরিবর্তনকে বৃদ্ধি বলে, পরীক্ষাতে কিন্তু আসে। 1 নাম্বার বলা হচ্ছে আমাদের প্রকৃতিতে যে যেমন চিন এটা প্রকৃতি, আটা হচ্ছে প্রত্যয়, আমাদেরকে বলা হচ্ছে যদি প্রকৃতিতে রস্বই কিংবা দীর্ঘইর পরিবর্তে চলে আসে এ, দ্যাট মিন্স সেটাকে আমরা বলবো গুণ, সেটাকে আমরা কি বলবো, গুণ বলবো। ওকে, যেমন লক্ষ্য করো, বলা হচ্ছে চিন যোগ আ, এখানে চিন যোগ আ সমান সমান হয়ে গেছে চেনা, এই যে রস্বই ছিল, রস্বইটা আমাদের হয়ে গেছে এ, আর রস্বইটা যে আমাদের এ হয়ে গেছে, দ্যাট মিন্স রস্বই কিংবা দীর্ঘইর পরিবর্তে যদি এ চলে আসে তাহলে সেটাকে বলা হয় গুণ। নি যোগ আ সমান সমান নেওয়া, এখানে দেখো নি এটা দীর্ঘইকার, কিন্তু যখন নি যোগ আ প্রকৃতি এবং প্রত্যয় সাধিত হয়েছে তখন হয়ে গেছে নেওয়া, তার মানে দীর্ঘইর পরিবর্তে এখানে চলে আসছে এ, আর দীর্ঘই কিংবা রস্বইর পরিবর্তে যদি এ চলে আসে তাহলে সেটাকে বলা হয় গুণ। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। এখন লক্ষ্য করো 4টি পরিবর্তনকে বৃদ্ধি বলে, আমরা এই 4টি পরিবর্তনকে যে বৃদ্ধি বলে, বৃদ্ধির 1 নাম্বার নিয়ম দেখি, বলা হচ্ছে রস্বই কিংবা দীর্ঘইর পরিবর্তে যদি আসে ওই তাহলে বলা হচ্ছে যে সেটাকে বলা হয় বৃদ্ধি। কিভাবে, শিশু যোগ স্ন, দেখো শিশু কিন্তু আমাদের ক্রিয়া না, মানে ক্রিয়া প্রকৃতি না, এজন্য এটার আগে আমরা ধাতু চিহ্ন দিই নাই। তাহলে শিশু যোগ স্ন সমান সমান শৈশব, তাহলে এখানে শিশুতে রস্বইকার ছিল, সে রস্বইকার দেখো হয়ে গেছে এখানে ঐকার, তার মানে রস্বই কিংবা দীর্ঘইর পরিবর্তে যদি আসে এ, দ্যাট মিন্স ছোটটা তাকে বলবো আমরা গুণ, আর রস্বই বা দীর্ঘইর পরিবর্তে যদি আসে ওই, দ্যাট মিন্স বড়টা তাকে বলবো আমরা বৃদ্ধি। গুণ মানে ছোটটা, বৃদ্ধি মানে বড়টা, মনে রাখবো আমরা। আচ্ছা, 2 নাম্বার দেখে আমরা, বলা হচ্ছে গুণের 2 নাম্বারে বলা হচ্ছে রস্যু কিংবা দীর্ঘর পরিবর্তে যদি আসে ও তাহলে তাকে বলা হয় গুণ। যেমন ধু যোগ আ সমান সমান ধোয়া, এখানে রস্যুটা হয়ে গেছে আমাদের কি ও হয়ে গেছে। তারপরে লক্ষ্য করো বৃদ্ধির 2 নম্বরে বলা হচ্ছে রস্যু বা দীর্ঘ স্থলে যদি আসে ও তাহলে সেটা হয়ে যাবে বৃদ্ধি, যেমন যুব যোগ অন সমান সমান কি হয়ে গেছে যৌবন, এখানে দেখো তো রস্যু ছিল, রস্যুটা হয়ে গেছে আমাদের কি ও হয়ে গেছে। তাহলে এখানে আমাদের সেই আগের কনসেপ্ট, যদি রস্যু বা দীর্ঘ স্থলে আসে ছোটটা, ও ছোট ও বড়, তাহলে রস্যু বা দীর্ঘ স্থলে যদি আসে ছোটটা তাকে বলে গুণ, আর যদি আসে বড়টা তাকে বলে বৃদ্ধি। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। রির স্থলে যদি আসে অর তাকে বলে গুণ, যেমন ক্রি যোগ তা সমান সমান কর্তা, এখানে এই যে রি আছে প্রকৃতিতে, রির পরিবর্তে দেখো চলে আসছে অর,
কর সাথে আছে স্বরেয় আর উপরে আছে র, অর। তাহলে রির পরিবর্তে যদি আসে অর তাহলে তাকে বলা হয় গুণ, আর রির পরিবর্তে যদি চলে আসে আমাদের আর তাহলে তাকে বলা হয় বৃদ্ধি। যেমন দেখো রির পরিবর্তে আর আসছে, ক্রি যোগ ঘন, ক্রিটা ক্রিয়া, এই জন্য এটার আগে আমরা প্রকৃতি চিহ্ন দিয়েছি। ক্রি যোগ ঘন সমান সমান কার্য। তাহলে দেখো তো এখানে রির পরিবর্তে আর আসছে, সরেয়া রেফ আর, আর আসছে দেখে এটা হয়ে গেছে আমাদের বৃদ্ধি। তাহলে দেখো কনসেপ্টটা কিন্তু খুব ইজিলি এখন আমরা শিখে ফেললাম। রস্বই বা দীর্ঘের পরিবর্তে যদি আসে এ গুণ, কিন্তু যদি আসে ওই তাহলে তাকে বলবো আমরা বৃদ্ধি। রস্য বা দীর্ঘ স্থলে ও আসলে গুণ, কিংবা কিন্তু ও আসলে বৃদ্ধি। রির স্থলে অর আসলে গুণ, কিন্তু আর আসলে বৃদ্ধি। যদি স্বরর স্থলে স্বরে আসে তাহলে তাকে বলে বৃদ্ধি। এটা বৃদ্ধির একটা এক্সট্রা নিয়ম। যেমন লক্ষ্য করো আমাদেরকে বলা হচ্ছে যে আহ আমাদেরকে বলা হচ্ছে যে স্বরর পরিবর্তে যদি স্বরে আসে তাকে আমরা বৃদ্ধি বলবো। যেমন সমাজ যোগ স্নিক সমান সমান সামাজিক। এই যে সমাজ, এখানে সর সাথে অ আছে, কিন্তু যখন আমরা সামাজিক বললাম দেখো আ হয়ে গেছে, তাই না? একইভাবে যদি আমি বলি পরিবার যোগ স্নিক সমান সমান কি হয়ে যাবে বলতো? পারিবারিক হয়ে যাবে। আচ্ছা, পরিবার যোগ স্নিক হয়ে যাবে আমাদের পারিবারিক। সমর যোগ স্নিক সামরিক। এইভাবে স্বরর পরিবর্তে স্বরে আসলে তাকে বলবো আমরা বৃদ্ধি। তাহলে তিনটা পরিবর্তনকে গুণ বলে, চারটা পরিবর্তনকে বৃদ্ধি বলে, আমরা এটা শিখলাম। তারপর হচ্ছে কৃৎপ্রত্যয় সম্পর্কে আমরা শিখলাম যে কোনটা ক্রিয়া প্রকৃতি, কোনটা কৃৎপ্রত্যয়, কোনটা কৃদন্তপদ। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। এখন লক্ষ্য করি আমরা কৃৎপ্রত্যয় হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে বাংলা কৃৎপ্রত্যয় আর একটা হচ্ছে সংস্কৃত কৃৎপ্রত্যয়। তো পরীক্ষাতে বেসিক্যালি হচ্ছে এই সংস্কৃত কৃৎপ্রত্যয় থেকে আসে, যেটা আমরা একটু পরে আলোচনা করব। তো মনে রাখবা কৃৎপ্রত্যয় দুই প্রকার, একটা বাংলা কৃৎপ্রত্যয় আর একটা সংস্কৃত কৃৎপ্রত্যয়। বাংলা কৃৎপ্রত্যয় খুব ইজি। কেমন ইজি লক্ষ্য করো। যেমন বলা হচ্ছে আমাদেরকে এখানে ধর, এই ধর শব্দকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাই ধর যোগ অ। এখানে ধরের মধ্যে একটা হসন্ত চিহ্ন হবে, তোমরা এই হসন্ত চিহ্নগুলো দিয়ে রাখবা। আচ্ছা, এখানে আমি এখন দিলাম না, বুঝে নিবা। তাহলে ধর শব্দকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা পাই ধর যোগ অ। তারপরে ডুবুরি, ডুবুরি শব্দকে বিশ্লেষণ করলে আমরা পাই ডুব যোগ উরি, ডুব যোগ উরি পাচ্ছি আমরা। আচ্ছা, তারপরে বলা হচ্ছে মাতাল, মাতাল শব্দকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি মাছ যোগ আল। খুব ইজি, দেখে দেখে পারা যায়, তাই না? আর বলা হচ্ছে এগুলো ক্রিয়া প্রকৃতি, এই জন্য আমরা এগুলোর আগে ধাতু চিহ্ন দিয়েছি, মিশাল মিশ যোগ আল, মরিয়া মর যোগ ইয়া, চলন্ত চল যোগ অন্ত, ঘুমন্ত ঘুম যোগ অন্ত, ডুবন্ত ডুব যোগ অন্ত, তাই না? আচ্ছা, তো বলা হচ্ছে বাংলা কৃৎপ্রত্যয় খুব ইজি, এই জন্য পরীক্ষাতে বাংলা কৃৎপ্রত্যয় থেকে আসে না, পরীক্ষাতে আসে সংস্কৃত কৃৎপ্রত্যয় থেকে। তাহলে বাংলা কৃৎপ্রত্যয় আমাদের বই দেওয়া আছে, ঠিক আমি যেরকম উদাহরণগুলো দিয়েছি ঠিক এইরকম উদাহরণগুলোই দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। যেমন ধর, ধর যোগ অ ধর, ডুবুরি ডুব যোগ উরি ডুবুরি, মাতাল মাছ যোগ আল, এইরকম খুব ইজি। পরীক্ষাতে যেগুলো থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে সংস্কৃত কৃৎপ্রত্যয়ের কিছু নিয়ম, এটা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে সংস্কৃত কৃৎপ্রত্যয় নিয়ম যদি জানতে হয় আমি এখানে বেছে বেছে কিছু নিয়ম অ্যাড করেছি। আশা করছি এই নিয়মগুলো যদি তোমরা পারো প্রকৃতি প্রত্যয় নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে এক নম্বরের দিকে তাকায়। এক নম্বর আমাদেরকে বলা হচ্ছে যদি শব্দের প্রথমে থাকে অক, লক্ষ্য করো, সরি, যদি এই প্রত্যয় সাধিত শব্দ, যেমন পাঠক এটা একটা প্রত্যয় সাধিত শব্দ, তো এই প্রত্যয় সাধিত শব্দে যদি থাকে অক, অর্থাৎ শব্দের শেষে যদি থাকে অক, তাহলে তুমি নিয়ে আসবা নক। খুবই সিম্পল। আমরা পড়ছি সংস্কৃত কৃৎপ্রত্যয়ের নিয়ম, দ্যাট মিন্স প্রত্যয়ের নিয়ম পড়ছি। শব্দের শেষে যদি থাকে অক, আমরা যখন বিশ্লেষণ করব নিয়ে আসবো নক। তাহলে পাঠক, পাঠক শব্দকে ভাঙলে এই পাঠকের মূল শব্দ কি, মানে প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে পট, তাই না? জনকের প্রকৃতি হচ্ছে জনি। এখন অনেকে বলবো যে ভাইয়া প্রকৃতি আমরা কিভাবে জানবো? তাদের উদ্দেশ্যে ভাইয়া এখানে যে উদাহরণগুলো দিয়েছে আজকের স্লাইডে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি তোমার পরীক্ষার জন্য শুধু আমার এই স্লাইডে যে উদাহরণগুলো দেওয়া আছে শুধু এই উদাহরণগুলো পড়ে যাও। আমি তোমাদেরকে কনফার্ম দিচ্ছি ইনশাআল্লাহ যদি পরীক্ষাতে আসে এই স্লাইড থেকে আসবে, এর বাইরে আসবে না। তাহলে বলা হচ্ছে যে এখানে যে ওয়ার্ডগুলোর প্রকৃতি আমি দিয়ে দিয়েছি তোমরা এগুলো দেখে দেখে দুই একবার দেখলে দেখবা তোমার মুখস্থ হয়ে গেছে। তাহলে লক্ষ্য করি আমরা, বলা হচ্ছে প্রকৃতি আমাদেরকে কয়েকবার পড়লে মনে থাকবে, এটা এছাড়া আর কোনো ওয়ে নেই। আর প্রত্যয়ের নিয়ম আছে। প্রত্যয়ের নিয়ম কি? আমাদের এই শব্দের শেষে অক আছে, এইরকম উদাহরণ এই যে দেখো প্রত্যেকটা উদাহরণের শেষে অক আছে, অসংখ্য উদাহরণ আছে। তো কোনো শব্দের শেষে যদি থাকে অক আমরা সেটার শেষে লিখে দিব নক। তাহলে পাঠক, পাঠকের মূল শব্দ হচ্ছে পট, লিখলাম আমরা পট, যেহেতু ক্রিয়া প্রকৃতি এই জন্য ধাতু চিহ্ন দিয়েছি, আর অক আছে লিখে দিলাম আমরা নক।
জনকের মূল শব্দ জনি, লিখলাম আমরা জনি, শেষে আছে অক, দিয়ে দিলাম নক। লেখকের মূল শব্দ লিখ, আর অক আছে নক দিয়ে দিলাম। কারকের মূল শব্দ ক্রি, ক্রি মানে করা, অক আছে নক দিয়ে দিলাম। নায়কের মূল শব্দ নই, অক আছে নক দিয়ে দিলাম। চালকের মূল শব্দ চল, অক আছে নক দিয়ে দিলাম। গায়কের মূল শব্দ গই, অক আছে নক দিয়ে দিয়েছি। তার মানে তোমাদের কাছে একটা নিয়ম ক্লিয়ার, সেটা হচ্ছে শব্দের শেষে যদি থাকে অক, তোমরা দিয়ে দিবা কি, নক দিয়ে দিবা। ওকে, তাহলে আমরা একটা নিয়ম জেনে ফেললাম, এটা অক থাকলে নক দিয়ে দিব। এখন পরীক্ষাতে যদি নক না থাকে, ধরো পাঠকের প্রকৃতিপত্রে আমরা জানি পঠ যোগ নক, কিন্তু পরীক্ষাতে নক নাই, তো নক যদি না থাকে তাহলে তোমরা আনসার করবা পঠ যোগ অক, অকে আনসার করবা। এখন যদি আমার নক নাই, তাহলে আমাকে কি আনসার করতে হবে, পঠ আছে আমরা পঠ আনসার করব, আর শেষে অক আছে অকে আনসার করব। কিন্তু যদি অপশনে দুইটা থাকে, অর্থাৎ পঠ যোগ নক, এটা আছে একটা অপশনে, আর একটা অপশন আছে পঠ যোগ অক, তাহলে অবভিয়াসলি তুমি আনসার করবা পঠ যোগ নক। এটা প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রে সেম, মনে রাখতে হবে। 2 নম্বরে যাই আমরা। বলা হচ্ছে শব্দের শেষে যদি থাকে অন, তুমি লিখে দিবা অনট। শ্রবণ, শেষে অন আছে, এটা বেসিক্যালি দন্তন্য ছিল, এই র ফলার কারণে মূর্ধন্য হয়ে গেছে, বিভ্রান্ত হবে না। তাহলে শ্রবণের মূল শব্দ হচ্ছে শ্রু, অন আছে অনট লিখে দিলাম। স্থান, তাই তো, স্থানের শেষে অন আছে, তো অন আছে দেখে আমরা এটার মূল শব্দ হয়ে গেছে স্থা যোগ অনট। নয়ন, নয়নের মূল শব্দ হচ্ছে নি, নি যোগ অনট। নর্তন, নৃথ যোগ অনট। ভোজন, ভুজ যোগ অনট। দর্শন, দৃশ যোগ অনট। তার মানে আমরা একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেলাম, যদি শব্দের শেষে থাকে অন, আমরা লিখে দিব অনট। এখন পরীক্ষাতে ধরো তোমার শ্রবণের প্রকৃতিপত্রে শ্রু যোগ অনট, অনট নেই, তাহলে আমরা কি অ্যান্সার করব, শ্রু যোগ অন আনসার করব। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। আচ্ছা, 3 নাম্বার নিয়মে যাই। 3 নাম্বার নিয়মে বলা হচ্ছে যদি শব্দের শেষে থাকে ত, তাহলে তুমি লিখে দিবা কয়ে তয়ে সংযুক্ত। এগুলো খুব বই ঘেটে ঘেটে আমি বের করেছি। যদি শব্দের শেষে ত থাকে, তুমি কয়ে তয়ে সংযুক্ত লিখে দিবা। যেমন গত, গত এটার প্রকৃতি হচ্ছে গম, ত আছে লিখে দিয়েছে কয়ে তয়ে সংযুক্ত। শিক্ষিত, শিখ যোগ কয়ে তয়ে সংযুক্ত। খ্যাত, ঘ্যা যোগ কয়ে তয়ে সংযুক্ত। ক্ষুধিত, ক্ষুদ যোগ কয়ে তয়ে সংযুক্ত। খ্যাত, খ্যা যোগ কয়ে তয়ে সংযুক্ত। লুণ্ঠিত, লুণ্ঠ যোগ কয়ে তয়ে সংযুক্ত। পঠিত, পট যোগ কয়ে তয়ে সংযুক্ত। মুক্ত, মুছ যোগ কয়ে তয়ে সংযুক্ত। লিখিত, লিখ যোগ কয়ে তয়ে সংযুক্ত। বলা হচ্ছে গ্রথিত, গ্রন্থ যোগ কয়েতয় সংযুক্ত। দেখো ত আছে আর আমরা কয়েতয় সংযুক্ত বসি, এগুলো পরীক্ষাতে প্রায়ই আসবে। এই যে উক্ত, এটা প্রায়ই আসে। উক্তর মূল শব্দ বচ, দ্যাট মিন্স বচ যোগ কয়েতয় সংযুক্ত। উক্ত, বব যোগ কয়েতয় সংযুক্ত। উক্তর মূল শব্দ কিন্তু বব, মানে বপন করা। তাহলে উক্তর মূল শব্দ হচ্ছে বব যোগ কয়েতয় সংযুক্ত। যুদ্ধ, যুদ্ধ যোগ কয়েতয় সংযুক্ত। লুব্ধ, লব যোগ কয়েতয় সংযুক্ত। এগুলো দেখে নিবা, পরীক্ষাতে কিন্তু এখান থেকেই প্রশ্ন আসবে। 4 নাম্বার বলা হচ্ছে যদি শব্দের শেষে থাকে তি, আমরা লিখে দেব কয়েতয় সংযুক্ত রশ্মি। যেমন লক্ষ্য করো গতি, গতির মূল শব্দ গম, লিখে দিলাম আমরা গম, শেষে তি আছে দিয়ে দিলাম কয়েতয় রশ্মি। মতির মূল শব্দ হচ্ছে মন, আমরা বলি না মতি গতি ভালো না, তার মানে তার মনের অবস্থা ভালো না। তাহলে মতির মূল শব্দ হচ্ছে মন, তি আছে কয়েতয় রশ্মি দিয়ে দিলাম। রতি, রম যোগ কয়েতয় রশ্মি। শান্তি, আচ্ছা শান্তি এটা হচ্ছে র ফলা হবে তালবেশের সাথে। এটা একটু ঠিক করে দিচ্ছি। আচ্ছা, বলা হচ্ছে এটা হবে আমাদের শ্রান্তি, মানে তালেবেশ্য দিয়ে। তো শ্রান্তির মূল শব্দ হচ্ছে শ্রম, শ্রম যোগ কয়েতয় রশ্মি। তারপরে লক্ষ্য করি আমরা উক্তি, মূল শব্দ হচ্ছে বচ, মনে রাখতে হবে, এটা পরীক্ষাতে প্রায় আসে। উক্তির মূল শব্দ বচ, তি আছে কয়েতয় রশ্মি। মুক্তি, মুজ যোগ কয়েতয় রশ্মি। ভুক্তি, বজ যোগ কয়েতয় রশ্মি। এখন নিপাতনের সিদ্ধ আছে 4টা, এটা পরীক্ষাতে আসবে। নিপাতনের সিদ্ধ কৃৎপ্রত্যয়ের উদাহরণ কোনটা, ওরা বলবে নিপাতনের সিদ্ধ সংস্কৃত কৃৎপ্রত্যয়ের উদাহরণ কয়টা। এই 4টাই আছে নিপাতনের সিদ্ধ কৃৎপ্রত্যয়ের উদাহরণ, সংস্কৃত কৃৎপ্রত্যয়ের উদাহরণ। তাহলে সেই 4টা কি কি, গীতি, গই যোগ কয়েতয়ে রশ্মি, নিপাতনে মানে নিয়ম মানে না, গই যোগ কয়েতয়ে রশ্মি গীতি। বুধ যোগ কয়েতয়ে রশ্মি বুদ্ধি। সিদ্ধ যোগ কয়েতয়ে রশ্মি সিদ্ধি। শক যোগ কয়েতয়ে রশ্মি শক্তি। এখন লক্ষ্য করো শব্দের শেষে যদি থাকে তা, তুমি দিয়ে দিবা 30। যেমন মাতা, মাতা এটা হবে মিনা, মাতা হবে মা। আচ্ছা, আমাদেরকে বলা হচ্ছে মাতা, মাতার মূল শব্দ হচ্ছে আমাদের মা, মা যোগ 30 সমান সমান হচ্ছে আমাদের কি
মাতা। তারপর বলা হচ্ছে আমাদের পাতা, পাতার মূল শব্দ হচ্ছে পা যোগ ত্রিশ, তা আছে আমরা ত্রিশ দিয়ে দিলাম। দাতা, দা যোগ ত্রিশ, যোদ্ধা, যুদ যোগ ত্রিশ, এগুলো কিন্তু ব্যতিক্রম, এই যোদ্ধার শেষে তা নেই কিন্তু ত্রিশ রয়েছে, মনে রাখতে হবে। ক্রেতা, ক্রি যোগ ত্রিশ, তার মানে তোমরা জেনে রাখলা শব্দের শেষে যদি থাকে তা আমরা দিয়ে দেব ত্রিশ। যদি শব্দের শেষে থাকে জ বা জফলা, এটা খুবই গুরুত্বপূর্ণ, যদি শব্দের শেষে জ বা জফলা থাকে তাহলে আমরা ঘন লিখবো, ঘন। যেমন কার্য, ক্রি যোগ ঘন, ভোজন, ভুজ যোগ ঘন। ভোজনটা বলা হচ্ছে জ বা জফলা নেই, ব্যতিক্রম, মনে রাখতে হবে, কিছু কিছু উদাহরণ থাকে ব্যতিক্রম। তাহলে কার্য, ক্রি যোগ ঘন, ভোজন, ভুজ যোগ ঘন, ধার্য, ধৃ যোগ ঘন, হাস্য, হাস্যটা হবে হস যোগ গণ, এটা তালব্য হবে না, এটা বেসিক্যালি দন্তস্ব হবে, টাইপিং মিস্টেক, তোমরা এটা ঠিক করে নিবা। এটা হবে আমাদের দন্তস্ব হাস্য, এটা হবে আমাদের হস যোগ গণ। বাচ্য, বাচ্য হবে বচ যোগ ঘন, জফলা আছে গণ দিয়েছে, যোগ্য যোগ যোগ ঘন। তার মানে তোমরা একটা জিনিস মনে রাখো, যদি শব্দের শেষে জ বা জফলা থাকে তোমরা বসিয়ে দিবা ঘন। যদি শব্দের শেষে থাকে বর, তুমি বরে লিখবা, কোনো চেঞ্জ করা যাবে না। যেমন ভাস্বর, ভাস যোগ বর, দেখো আমরা কোনো পরিবর্তন করি নাই। ঈশ্বর, ঈশ্বর এটা দীর্ঘি দ্বারা হবে, রস্যই লেখা আছে, তো ঈশ্বর ইস যোগ বর, তাই তো। নশ্বর, নস যোগ বর, স্থাবর, স্থা যোগ বর। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। ৮ নাম্বার বলা হচ্ছে যদি শব্দের শেষে থাকে দীর্ঘ ই তোমাকে দিতে হবে নিন। যেমন দেখো গ্রাহী, গ্রাহীর মূল শব্দ গ্রহ, গ্রহ যোগ নিন, পাই, পা যোগ নিন, ভাবি, ভূ যোগ নিন, স্থায়ী, স্থা যোগ নিন, গামী, গম যোগ নিন, অর্থাৎ শব্দের শেষে দীর্ঘই থাকলে তুমি নিন দিবা। তাহলে আমরা এখান থেকে স্লাইডটা থেকে ৮টা নিয়ম শিখলাম, সেটা হচ্ছে কি, অক থাকলে নক আসে, অন থাকলে অনট আসে, ত থাকলে কয় তো আসে। তারপরে বলা হচ্ছে যে আমাদেরকে তি থাকলে কয়তয় রশ্মি আসে, তা থাকলে ত্রিশ আসে, জ বা জফলা থাকলে গণ আসে, বর থাকলে বর আসে, ই থাকলে নিন আসে। ওকে। তারপর ৯ নাম্বার বলা হচ্ছে যদি শব্দের শেষে থাকে মান তাহলে তোমাকে দিতে হবে শাংস। যেমন চলমান, চল যোগ শাংস, বর্ধমান, বৃদ্ধ যোগ শাংস, দীপ্যমান, দীপ যোগ শাংস। আচ্ছা, ১০ নাম্বার বলা হচ্ছে যদি শব্দের শেষে থাকে অয় তোমাকে দিতে হবে অল। যেমন জয়, দেখো শেষে অয় আছে, জয়ের মূল শব্দ হচ্ছে জি, অয় আছে এজন্য অল। ভয়, ভি যোগ অল, ক্ষয়, ফি যোগ অল, নিচয়, নিজ যোগ অল। এখানে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হচ্ছে হন যোগ অল, দুটো মিলে হয় আমাদের কি, বদ। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। পরীক্ষাতে আসবে বদের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটা, আমরা আনসার করব হন যোগ অল সমান সমান হয়েছে আমাদের বদ। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। তারপরে আমরা যাই, লক্ষ্য করি, বলা হচ্ছে যে 11 নাম্বার যদি ইষ্ণু থাকে, ইষ্ণু থাকলে ইষ্ণুই বসবে। বলা হচ্ছে আমাদের যেমন চলিষ্ণু, চলিষ্ণু চল যোগ ইষ্ণু, ক্ষয়িষ্ণু ক্ষয় যোগ ইষ্ণু, কোনো চেঞ্জ হবে না। বলা হচ্ছে বর্ধিষ্ণু বৃদ্ধ যোগ ইষ্ণু। 12 নাম্বার বলা হচ্ছে যদি শব্দের শেষে রস্যু দ্বারা উক থাকে তাহলে রস্যু দ্বারা উক বসবে, আর উকটা যদি দীর্ঘ দ্বারা থাকে তাহলে দীর্ঘ দ্বারাই উক হবে। তাহলে দেখো তো ভাবুক, এখানে উকটা রস্যু দ্বারা, এই জন্য আমরা রস্যু দ্বারা উক লিখেছি। ভাবুকের মূল শব্দ ভৌ যোগ উক। জাগরুক মূল শব্দ হচ্ছে জাগরি, এটা ভুল লিখেছে, জাগ হবে না, মূল শব্দ হবে আমাদের জাগরি। জাগরি যোগ, বলা হচ্ছে জাগরি যোগ উক সমান সমান হয়ে যাবে আমাদের জাগরুক। ওকে, বলা হচ্ছে জাগরুকের মূল শব্দ হচ্ছে জাগরি যোগ উক সমান সমান হয়ে যাবে আমাদের জাগরুক। তারপরে লক্ষ্য করি, বলা হচ্ছে 13 নাম্বারটা, 13 নাম্বারটা বলা হচ্ছে যদি কখনো তোমরা দেখতে পাও যে গ, গ আছে, তো প্রকৃতি প্রত্যয়ে অর্থাৎ যদি গ থাকে তাহলে গর পরিবর্তে তোমাকে আনতে হবে বর্গীয় জ। শুধু বর্গীয় জ আনলেই হবে না, তার সাথে ঘ ইও যুক্ত করতে হবে। যেমন ত্যাগ, ত্যাগের এখানে গ আছে, তো গ আছে দেখে এটাকে আমরা ভাঙবো, গর পরিবর্তে নিয়ে আসবো বর্গীয় জ, নিয়ে আসলাম বর্গীয় জ, পাশাপাশি ঘ ইও যুক্ত করতে হবে, ঘ ইও যুক্ত করলাম। যোগ, জুচ যোগ ঘ ইও, শোক ব্যতিক্রম, মনে রাখতে হবে। শোকের মূল শব্দ হচ্ছে আমাদের সুচ, নট শুভ। বলা হচ্ছে এটার মূল শব্দ হচ্ছে সুচ যোগ ঘ ইয়া। তাহলে লক্ষ্য করো আমরা মোটামুটি এই 11টা নিয়ম হচ্ছে আমার সংস্কৃত কৃত প্রত্যয়ের উদাহরণ। অক থাকলে নক আসে, অন থাকলে অনট আসে, ত থাকলে কয়ত আসে। তারপর বলা হচ্ছে যে আমাদেরকে তি থাকলে কয়তে রশ্মি আসে, তা থাকলে ত্রিশ আসে, জ বা জফলা থাকলে গণ আসে, বর থাকলে বর আসে, ই থাকলে নিন আসে। তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিবা। তারপরে মান থাকলে শাংস আসে, অয় থাকলে অল আসে, ইষ্ণু থাকলে ইষ্ণু আসে, উক থাকলে উক আসে, উক দীর্ঘ দ্বারা থাকলে দীর্ঘ আসে, আর গ থাকলে বর্গীয় জ প্লাস ঘ ইয় আসে।
এখন আমরা যাব হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় আমরা কৃৎ প্রত্যয় পড়ে ফেলেছি, শেষ। তদ্ধিত প্রত্যয় কাকে বলে এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, তাই না? অর্থাৎ শব্দের মূল অংশ যদি বলা হচ্ছে ক্রিয়া না হয় তাহলে সেটাকে বলে নাম প্রকৃতি, আর নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় সাধিত হয়ে যে পদটা হয় তাকে বলা হয় তদ্ধিতান্ত পদ। তাহলে মিঠাই, এটার মূল শব্দ মিঠা, মিঠা কোনো ক্রিয়া না, এজন্য নাম প্রকৃতি। দেখো নাম প্রকৃতির আগে কিন্তু কোনো ধাতু বা প্রকৃতি চিহ্ন নেই, কিন্তু ক্রিয়া প্রকৃতির আগে দেখো ধাতু চিহ্ন থাকে। তাহলে মিঠা নাম প্রকৃতি, এটার সাথে আয় যুক্ত হয়েছে তদ্ধিত প্রত্যয়। এই তদ্ধিত প্রত্যয় সাধিত পদটার নাম হচ্ছে তদ্ধিতান্ত পদ। এটার নাম হয়ে যাবে আমাদের তদ্ধিতান্ত পদ হয়ে যাবে, ঠিক করে নিতে হবে। তারপর বলা হচ্ছে আমাদের, এটাও বলা হচ্ছে যে পাগল যোগ আমি নাম প্রকৃতি তদ্ধিত প্রত্যয় তদ্ধিতান্ত পদ। তো তদ্ধিত প্রত্যয় তিন প্রকার, একটা বাংলা তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয় এবং তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। বাংলা তদ্ধিত প্রত্যয় খুবই সহজ, পড়া লাগে না। আমাদের লক্ষ্য করো, আমাদের বাংলা কৃৎপ্রত্যয় যেমন খুবই ইজি ছিল, এই যে খুবই ইজি, আমরা না দেখে পড়তে পারতাম। বলা হচ্ছে যে আমাদের বাংলা তদ্ধিত প্রত্যয় খুবই ইজি, এগুলো দেখে দেখে পড়া যায়। যেমন দেখো হাজিরা, হাজির যোগ আ, বাঘা, বাঘা হয়ে যাবে আমাদের বাঘ যোগ আ সমান সমান হয়ে যাবে আমাদের বাঘা। আচ্ছা, বাঘ যোগ আ বলা হচ্ছে হয়ে যাবে আমাদের বাঘা। তারপরে হাত যোগ আ সমান সমান হয়ে যাবে হাতা। চোখ যোগ আ চোখা। এগুলো খুব ইজি, পরীক্ষাতে আসে না, ইজি দেখে। মিঠাই, মিঠা যোগ আই, ঢাকাই, ঢাকা যোগ আই। কিভাবে বুঝবে এগুলা যে বাংলা তদ্ধিত প্রত্যয়? কারণ এগুলোর আগে দেখো কোনো ধাতু চিহ্ন নেই, ধাতু চিহ্ন নেই, দ্যাট মিন্স তুমি বুঝে ফেলবে এগুলো তদ্ধিত প্রত্যয়। আর যেহেতু এগুলো খুবই ইজি, দ্যাট মিন্স বাংলা তদ্ধিত প্রত্যয়। মোগলাই, মোগল যোগ আই, চোর যোগ আই, চোরাই, ইত্রামি, ইতর যোগ আমি, বাদরামি, বাদর যোগ আমি, বাহাদুরি, বাহাদুর যোগ ই, জমিদারি, জমিদার যোগ ই, ডাক্তারি, ডাক্তার যোগ ই, সরকারি, সরকার যোগ এ। সেকেলে, সেকাল যোগ এ, কনকনে, কনকন যোগ এ, চকচকে, চকচক যোগ এ। মেঠো, মাঠ যোগ ও, তারপর দেতো, দাঁত যোগ ও। ঢালু, ঢাল যোগ ও, বলা হচ্ছে নাজুক, নাচ যোগ উক, মিথ্যুক, মিথ্যা যোগ উক, ভিখারি, বিগ যোগ আরি, শাখারি, শাক যোগ আরি। তারপরে বলা হচ্ছে এগুলো খুবই ইজি। তারপর বলা হচ্ছে যেমন দাতাল, দাঁত যোগ আল, দাতাল, শ্বাস যোগ আল, শাসাল। উড়িয়া দ্বারা, যেমন সাপুরে, সাপ যোগ বলা হচ্ছে যে আমাদের হাট থেকে হাটুরিয়া, হাটুরিয়া থেকে হাটুরে, এটা যুক্ত হয়েছে হাট যোগ উড়িয়া, হাটুরিয়া, হাটুরিয়া থেকে পরে পরিবর্তন হয়ে হয়েছে হাটুরে। সাপ, সাপের সাথে যুক্ত হয়েছে উড়িয়া, তার মানে সাপুরিয়া। তারপর সাপুরিয়া থেকে হয়েছে সাপুরে। লা দ্বারা, যেমন একলা, এক যোগ লা, মেঘলা, মেঘ যোগ লা। তো এগুলো খুবই ইজি, বাংলা তদ্ধিত প্রত্যয় তোমরা একবার দেখলেই পারবা। মনে রাখবে এগুলো এইভাবে আ, আই, এগুলো সিরিয়ালি মুখস্থ রাখা যায়। আ, আই, আমি, আমো, মি, ই, এ, ই, এ, ও, উ, উখ, আরি, আলি, উড়িয়া, লা। এগুলো জাস্ট একবার পড়লেই পারবে, এগুলো খুবই ইজি। আমরা যে বিদেশি তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয় আছে 10টা, একটানা মুখস্থ রাখতে হবে। এই 10টা একটানা মুখস্থ রাখলে আমরা পারবো। সেটা কি? ওয়ালা, ওয়ান, আনা, পনা, সা। এটা পনাটা হয়ে গেছে ইনা। তো বলা হচ্ছে ওয়ালা, ওয়ান, আনা, পনাসা, গড়, দ্বার, বাজবন্দি, সই। এই 10টা হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। এর মধ্যে প্রথম পাঁচটা কিন্তু হচ্ছে আমাদের হিন্দি নিয়মে সাধিত, আর শেষের 5টা হচ্ছে ফার্সি নিয়মে সাধিত, মনে রাখতে হবে। প্রথম 5টা যে প্রত্যয় এগুলো হচ্ছে হিন্দি। অর্থাৎ দেখো ওয়ালা, ওয়ালা মানে হচ্ছে কি, বলা হচ্ছে আমাদের এখানে মাসওয়ালা, মাসওয়ালা, মাস যোগ ওয়ালা হয়ে গেছে মাসওয়ালা, তাই না? মাস যোগ ওয়ালা সমান সমান হয়ে গেছে আমাদের মাসওয়ালা। যদি আমরা বলি তরকারি যোগ ওয়ালা সমান সমান হয়ে যাবে আমাদের তরকারিওয়ালা। তারপর বাড়ি যোগ ওয়ালা বাড়িওয়ালা, গাড়ি যোগ ওয়ালা গাড়িওয়ালা। এগুলো সব হয়ে যাবে বিদেশি তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দ। এজন্য ওয়ালা যুক্ত যতগুলো শব্দ তোমরা বাংলাতে পাবা সবগুলো হিন্দি শব্দ। তারপর ওয়ান, দারোয়ান, গাড়োয়ান, মেসোয়ান। তারপরে আনা দ্বারা বিবি আনা, মুন্সি আনা, তাই না? আচ্ছা, পনা দ্বারা ছেলেপনা, গিন্নিপনা, বেহাইয়াপনা। সা দ্বারা বলা হচ্ছে পানসা, কালসা ইত্যাদি। তো পরীক্ষাতে যদি কখনো আমরা দেখতে পাই ওয়ালা, ওয়ান, আনা, পনা, সা, এই 5টা কখনো কোনো শব্দের শেষে আছে, আমরা আনসার করব এগুলো বিদেশি প্রত্যয় সাধিত শব্দ। আর এই 5টা হচ্ছে হিন্দি নিয়মে সাধিত, আর শেষের 5টা হচ্ছে ফার্সি শব্দ, মানে ফার্সি প্রত্যয়। ফার্সি প্রত্যয় 5টা কি কি? গড়, দ্বার, বাজ, বন্দি, সই। এজন্য তোমরা কোনো শব্দের শেষে যদি গড় দেখতে পাও তার মানে মনে রাখবা সেটা ফার্সি শব্দ। বাজিগর, জাদুঘর, তাই না? বাজিগর, জাদুঘর, কারিগর ইত্যাদি। তারপর দ্বার দ্বারা চকিদার, তারপর জমাদার,
পাহারাদার, দফাদার ইত্যাদি। বাজ দ্বারা ধোঁকাবাজ, গলাবাজ, চাপাবাজ। বন্দি দ্বারা জবানবন্দি, তারপর বলা হচ্ছে আমাদেরকে জবানবন্দি, তারপর বলা হচ্ছে কোমরবন্দি ইত্যাদি। তারপর গৃহবন্দী, সই দ্বারা জুৎসই, মানানসই, টেকসই ইত্যাদি। তাহলে তোমরা মনে রাখবা বিদেশি তদ্ধিত প্রত্যয় আছে 10টা, ওয়ালা, ওয়ান, আনাপনাসা, গড়, দ্বার, বাজ, বন্দি, সই। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ, মনে রাখবা পরীক্ষাতে প্রশ্ন আসলে দুই জায়গা থেকে আসতে পারে। একটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়, যেগুলো আমরা এই যে পড়ালাম সংস্কৃত কৃত প্রত্যয়, এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। আর সেকেন্ড আসতে পারে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। তো 1 নাম্বার আমাদেরকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলা হচ্ছে যদি প্রত্যয় সাধিত শব্দের শেষে ব থাকে বা র থাকে বা অ থাকে, ব কিংবা র কিংবা অ, তাহলে আমরা নিয়ে আসবো এই তিনটের পরিবর্তে নিয়ে আসবো স্ন। যদি স্ন না থাকে অপশনে তাহলে আমরা লিখবো স্বরেয়। যেমন মানব, মানবের প্রকৃতি প্রত্যয় হচ্ছে কি, মানবের প্রকৃতি হচ্ছে মনো, আর বর পরিবর্তে নিয়ে আসছি আমরা স্ন, মনোযোগ স্ন। যদি পরীক্ষাতে স্ন না থাকে আমরা আনসার করব মনোযোগ অ। তাহলে দানবের মূল শব্দ এগুলো মনে রাখবা। এই তদ্ধিত মানে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি সবগুলো ইজি, তুমি পারবা, মন থেকে চলে আসবে প্রকৃতিগুলো। যেমন মানবের যদি মূল শব্দ হয় মনু মানে প্রকৃতি হয় মনু, দানবের হচ্ছে দনু। দনু যোগ স্ন, নাগরের নগর যোগ স্ন, মাধুর্য মধুর যোগ স্ন, গৌরব গুরু যোগ স্ন, লাঘব লঘু যোগ স্ন, মাধব মধু যোগ স্ন, শৈশব শিশু যোগ স্ন, পার্থিব পৃথিবী যোগ স্ন। তার মানে দেখো পার্থিব শব্দটা শুনলে তোমার মনে হবে এটার প্রকৃতি পৃথিবী, শৈশবের শিশু, মাধবের মধু, লাঘবের লঘু, গৌরবের গুরু, এই শব্দগুলো তোমার দেখলেই মনে হয়ে যাবে প্রকৃতি কি হবে। 2 নাম্বার বলা হচ্ছে যদি শব্দের শেষে থাকে ইক তুমি নিয়ে আসবা স্নিক, যেমন সামাজিক এটার মূল শব্দ সমাজ, ইক আছে স্নিক নিয়ে আসলাম। পারিবারিক পরিবার যোগ স্নিক, পারলৌকিক পরলোক যোগ স্নিক, পাঞ্চভৌতিক পঞ্চভূত যোগ স্নিক, সামরিক সমর যোগ স্নিক, বৈজ্ঞানিক বিজ্ঞান যোগ স্নিক, সাহিত্যিক সাহিত্য যোগ স্নিক। তার মানে দেখো এগুলোর মূল শব্দ কিন্তু আমরা নরমালি পারবো। যদি বলে ঐতিহাসিক ইতিহাস যোগ স্নিক, ইক থাকলে স্নিক দিতে হয়। 3 নাম্বার বলা হচ্ছে যদি জ বা জফলা থাকে তোমাকে দিতে হবে স্ন জফলা, যেমন সৌভাগ্য মূল শব্দ শুভক, জফলা আছে স্ন জফলা। পার্বত্য পর্বত যোগ স্ন জফলা, বৈদ্য বেদ যোগ স্ন জফলা। তারপরে বলা হচ্ছে আমাদেরকে সৌন্দর্য, সুন্দর যোগ স্ন জফলা। ধৈর্য মূল শব্দ খুবই ইজি, ধীর যোগ স্ন জফলা। মনুষ্য মনোযোগ স্ন জফলা, কুমার যোগ স্ন জফলা। আশা করছি ইনশাল্লাহ তোমরা পারবা। তাহলে তিনটা নিয়ম পড়লাম, ব কিংবা র কিংবা অ থাকলে স্ন বসাবো, স্ন না থাকলে অ, ইক থাকলে স্নিক বসাবো, জবা জফলা থাকলে স্ন জফলা বসাবো। 4 নাম্বার এও থাকলে স্নেহ বসাতে হয়, যেমন আগ্নেয় মূল শব্দ অগ্নি, অগ্নিযোগ স্নেহ, ভাগ্নেয় ভগিনী যোগ স্নেহ, বৈমাত্রীয় বিমাত্রী যোগ স্নেহ। তার মানে যদি শব্দের শেষে থাকে এও আমরা লিখবো স্নেহ। 5 নাম্বার যদি শব্দের শেষে থাকে ই আমরা লিখবো স্নি, যেমন রাবণী রাবণ যোগ স্নি, দাশরথী দশরথ যোগ স্নি। তার মানে লক্ষ্য করো শব্দের শেষে যদি থাকে ই আমরা লিখে ফেলবো কি স্নি। যদি শব্দের শেষে থাকে ইমা আমরা লিখবো ইমন, যেমন নীলিমা নীল যোগ ইমন, মহিমা মহৎ যোগ ইমন। পরীক্ষাতে কিন্তু আসে এই যে শব্দের শেষে ইমা আছে এই জন্য আমরা ইমন লিখে দিয়েছি, নীলিমা নীল যোগ ইমন, মহিমা মহৎ যোগ ইমন। 7 নাম্বার বলা হচ্ছে শব্দের শেষে ইয় থাকলে নিয় হবে, যেমন জলীয় জল যোগ নিয়, বায়বীয় বায়ু যোগ নিয়, বাষ্পীয় বাষ্প যোগ নিয়, বর্ষীয় বর্ষ যোগ নিয়। তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে এগুলো রেখে দিবে, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কোথাও পাবা না এগুলো। আচ্ছা তারপরে বলা হচ্ছে এগুলো ভাইয়ার প্রাইভেট ব্যাচের জন্য করা, তোমাদের পরীক্ষা এর জন্য আমি এটা ইউটিউবে ক্লাস আকারে আপলোড করে দিলাম। 8 নাম্বার বলা হচ্ছে যদি ইন থাকে তাহলে নিন বসবে, ইন থাকলে নিন আসে, যেমন সর্বজনীন সর্বজন যোগ নিন, নবীন নবযোগ নিন, কুলীন কুল যোগ নিন। মানে শব্দের শেষে যদি থাকে ইন আমরা বসিয়ে দেব নিন। 9 নাম্বার বলা হচ্ছে যদি শব্দের শেষে থাকে বান বসা দিবা বতুপ। 10 নাম্বার শব্দের শেষে মান থাকলে মতুপ বসাবা। তাহলে গুণবান গুণ যোগ বতুফ, দয়াবান দয়া যোগ বতুফ, শ্রীমান শ্রী যোগ মতুফ, বুদ্ধিমান বুদ্ধি যোগ মতুফ। অনেকের মনে প্রশ্ন জাগবে ভাইয়া আপনি একটু আগে সংস্কৃত কীট প্রত্যয় পড়িয়েছিলেন মান থাকলে শান্স হয় কিন্তু এখানে মতুফ হয় কেন? এর কারণটা হচ্ছে সংস্কৃত কীট প্রত্যয়ে মান থাকলে শান্স হবে, কারণ চলমান চলটা হচ্ছে ক্রিয়া, এজন্য আমরা সেটার সাথে বসেছি শান্স। আর এখানে মান থাকলে মতু বসাবো, কারণ কেন বসাবো, কারণ এটা হচ্ছে আমাদের তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়ের আগে যে প্রকৃতি থাকে সেই প্রকৃতি কিন্তু ক্রিয়া না, এটা বেসিক্যালি বিশেষ্য বা বিশেষণ। তাহলে শ্রীমান শ্রীটা ক্রিয়া না, এই জন্য আমরা শেষে বসালাম মতুফ, বুদ্ধিমান বুদ্ধিযোগ মতুফ।
11 নাম্বার বলা হচ্ছে যদি বি থাকে তাহলে আমরা বসাবো বিন, যেমন মেধাবী মেধা যোগ বিন, মায়াবী মায়া যোগ বিন, তেজস্বী তেজ যোগ বিন, যশস্বী যশ যোগ বিন। আচ্ছা, তারপর বলা হচ্ছে বিশেষ নিয়ম আছে, বিশেষ নিয়ম রাজকীয় রাজযোগনীয়, পরকীয় পরযোগনীয়। 12 নাম্বার যদি ইষ্ট থাকে ইষ্টই হবে, কোনো পরিবর্তন হবে না। লঘিষ্ঠ লঘু যোগ ইষ্ঠ, গরিষ্ঠ গুরু যোগ ইষ্ঠ। 13 নাম্বার ইল থাকলে ইলই হবে, কোনো পরিবর্তন হবে না। পঙ্কিল পঙ্ক যোগ ইল, উর্মিল উর্মি যোগ ইল, ইত থাকলে ইতি হবে। কুসুমিত কুসুম যোগ ইত, তরঙ্গিত তরঙ্গ যোগ ইত। তা থাকলে তয়ে ব ফলা হবে। যেমন শত্রুতা শত্রু যোগ তা, বন্ধুত্ব বন্ধু যোগ ত সমান সমান বন্ধুত্ব। তর থাকলে তম বলা হচ্ছে, তর থাকলে তরই হবে, তম থাকলে তমই হবে। আর 15 নাম্বারটা হচ্ছে তা থাকলে তা হবে, তয়ে বফলা থাকলে তয়ে বফলাই হবে। যেমন মধুরতর মধুর যোগ তর, মধুরতম মধুর যোগ তম, মানে যা থাকবে তাই হবে। ল থাকলে লই হবে, যেমন শীতল শীত যোগ ল, বৎসল বৎস যোগ ল। আচ্ছা, নিপাতনে সিদ্ধ আছে, নিপাতনে সিদ্ধ মানে যেগুলো নিয়ম মানে না, নিপাতনে সিদ্ধ বলা হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ হচ্ছে একটা, সূর্য যোগ স্ন সমান সমান সৌর, পরীক্ষাতে আসবে। আর মনে রাখবা ব্যতিক্রম আছে 4টা, সেটা হচ্ছে বর্ষ যোগ স্নিগ্ধ বার্ষিক, কবি যোগ জ কাব্য, সমযোগ জ সাম্য, প্রাচী যোগ জ প্রাচ্য। প্রায় বলা হচ্ছে 40 মিনিটের মতো ক্লাসটা রেকর্ড করলাম, তোমাদের জন্য এত কষ্ট করে রেকর্ড করা হয়েছে। তোমরা যদি এই ক্লাসটার মাধ্যমে একটু হলেও উপকৃত হও তাহলে ভাইয়ার ভালো লাগা কাজ করবে। তো তোমরা আজকের ভিডিওটা খুব বেশি বেশি শেয়ার করবা ফ্রেন্ডদের সাথে, যেন সবাই প্রকৃতি প্রত্যয় সম্পর্কে তাদের যে ভীতিটা আছে সেটা যেন দূর হয়ে যায়। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভাইয়ার চ্যানেলটা বেশি বেশি শেয়ার করে দিবা এন্ড সবাইকে জানিয়ে দিবা এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এই চ্যানেলে আপলোড করা হয়। সবাই ভালো থাকবা আর ভাইয়ার জন্য দোয়া করবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। তো ক্লাসটি কেমন লাগলো তা ভাইয়াকে অবশ্যই জানাতে হবে, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করতে হবে। পরবর্তী ক্লাসগুলো খুব দ্রুত আসছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা। আল্লাহ হাফেজ।